নমস্কার। বাংলা স্ফিয়ারে রাত্রি 11টার এপিসোডে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। এইরকম একটা স্টোরি যে করতে হবে আমার সাংবাদিক জীবনে আমি কখনো তা প্রত্যাশা করিনি, ভাবিনি, কিন্তু আজকে সেটা করতে বাধ্য হচ্ছি। এখন এটা এমন একটা অভিযোগ এবং অভিযোগকারিণী যিনি, তার অবস্থান যেখানে, সুতরাং এই অভিযোগ যদি কোনো মহিলা ভারতবর্ষের আমনাগরিকের যে কোনো বিরুদ্ধে পুলিশে গিয়ে করেন, তাহলে পুলিশের প্রথম কর্তব্য হবে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে এফআইআর রুজু করা এবং তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা। কেননা এই ব্যাপারে দেশের আইন কানুন সত্যি খুব কড়া। কিন্তু যেহেতু বিতর্কিত ব্যক্তিটি স্বয়ং রাজ্যপাল এবং রাজ্যপালের এক ধরনের সাংবিধানিক রক্ষা কবচ আছে, রাষ্ট্রপতির মতো তার বিরুদ্ধে চাইলেই মামলা করা যায় না, পুলিশ কোনো অভিযোগ আনতে পারবে না। এবং যেখানে এই অভিযোগে গোটা রাজ্য যখন তোলপাড়, যখন প্রধানমন্ত্রী রাত্রে তার অতিথি হবেন, বড্ড অসময়ে আসছেন তিনি, এতে কোনো সন্দেহ নেই, তখন সম্পূর্ণ ডিনায়াল মোডে চলে গিয়ে সিভি আনন্দ বোস একটা প্রেস বিবৃতি জারি করে বলেছেন যেসব বানানো গল্প দিয়ে তাকে কাবু করা যাবে না এবং দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে তার যে জেহাদ তিনি চালিয়ে যাচ্ছেন সেটা তিনি চালিয়ে যাবেন। এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? দেখুন, এখনকার মিডিয়ায় যারা কাজ করে তারা আমার চেয়ে বয়সে অনেক ছোট, ফলে তারা বলছে যে এই ঘটনা নজিরবিহীন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনা আদৌ নজিরবিহীন নয়। বামফ্রন্ট জমানায় জ্যোতি বসু তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কলকাতার রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা, যিনি রাজভবনের সংগ্রহশালায় কর্মরত ছিলেন এবং তিনি কোনো অস্থায়ী কর্মী ছিলেন না, স্থায়ী কর্মী ছিলেন, তাকে ডেপুটেশনে রাজভবনের ওই দায়িত্বে পাঠানো হয়েছিল। তিনি একই অভিযোগ করেছিলেন তদানীন্তন রাজ্যপালের বিরুদ্ধে এবং তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, প্রকাশ্যে নয়, পুরোটাই অন্তরালে। ভদ্রলোক যেহেতু প্রয়াত এবং জ্যোতিবাবুও এখন প্রয়াত, এবং যিনি শেষ পর্যন্ত মধ্যস্থতা করে এই স্পর্শকাতর বিষয়টির সমাধা করেছিলেন, তিনিও প্রয়াত। ফলে আমি তাদের কারো নাম করছি না, শুধু এটুকু বলছি ওই ঘটনার পরে কি হয়েছিল। ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্যপালের নৈশভোজের অতিথি হয়ে রাজভবনে তার ঘরে বসে সুখাদ্য এবং সুপানীয় সহযোগে রাজ্যপালকে বলেছিলেন, ইউ মাস্ট ইমিডিয়েটলি লিভ বেঙ্গল বিকজ দ্য অ্যালিগেশন ইজ ভেরি সিরিয়াস and the woman is
one of her party men. Her husband is an active worker of C2. Therefore, it might snowball into a major crisis and your reputation would be in the mud. সেই ভদ্রলোকও ঘটনাটা স্বীকার করেননি। আমি যখন তাকে কনফ্রন্ট করেছিলাম যে এইরকম ঘটনা কি করে আপনি ঘটাতে পারলেন, তার পাশে তার সহধর্মিণী বসেছিলেন এবং দেখলাম স্বামীর হয়ে স্ত্রী ওকালতি করলেন অনেক বেশি। আমাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ বিলিভ দ্যাট হি ক্যান ইন্ডালজ in such activities? Do you think that this is a fair criticism leveled against my husband? আমি তো হতভম্ব, আমি এর কোনো জবাবও দিতে পারিনি, কোনো কিছু লিখতেও পারিনি। এমনকি মন্ত্রগুপ্তির শপথ ছিল বলে অফিসে ফিরে এসে আমি এই ঘটনাটির কথা আমার সম্পাদককেও বলতে পারিনি। কিন্তু সেই রাজ্যপাল আমাকে একটা অনুরোধ করেছিলেন, সেটা ব্যক্তিগত স্তরে। আমি সেই অনুরোধ রক্ষা করেছিলাম সাধ্যমতো এবং গোটা বিষয়টা সেই যাত্রায় মিটে গিয়েছিল। কিন্তু এই যে সিভি আনন্দ বোস ব্যক্তি যবে থেকে আমাদের এই রাজভবনে পা দিয়েছে, তবে থেকেই তিনি হি ইজ এ মেজর ইরিটেন্ট। আমরা এই যে এখানে গভর্নর জেনারেল ছিলেন একদার চক্রবর্তী রাজাগোপালাচারী, পদ্মজা নাইডু, শান্তিস্বরূপ ধাওয়ান, নুরুল হাসান, গোপাল গান্ধী, এমনকি এই যে কেশরীনাথ ত্রিপাঠী, তিনিও তো বিজেপিরই নমিনি ছিলেন। লিখতে টিখতে ভালোবাসতেন, অতিশয় সজ্জন মানুষ ছিলেন। যতদিন ছিলেন তিনি কিন্তু কোনো রকম ওভার অ্যাক্টিভিজম দেখানোর প্রয়োজন অনুভবই করেননি এবং বিজেপি দলে তার অবস্থান, তিনি একদা উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন, দলের ন্যাশনাল এক্সিকিউটিভের সম্মাননীয় সদস্য ছিলেন, কিন্তু যে গুরুদায়িত্ব তার উপরে ন্যস্ত হয়েছিল সেই গুরুদায়িত্বের মান এবং মর্যাদা তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রেখেছিলেন। রাজ্যপালের কাছ থেকে সেটাই কাম্য। এই মহিলা যে অভিযোগ করেছেন তার সত্যাসত্য যাচাই করার জায়গায় আমি নেই, কিন্তু এই কথা তো ঠিক যে একজন সামান্য নারী, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তার শ্লীলতাহানি যদি করা হয়ে থাকে, তাহলে সেটা তার পক্ষে কতখানি অসম্মানজনক এবং পীড়াদায়ক হয়েছে যে সব কিছু ভুলে গিয়ে তিনি পুলিশের কাছে এসেছেন তার অভিযোগ জানাতে। একজন মহিলা যখন এই কাজ করেন তখন এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র ইত্যাদি বলতে আমার অন্তত ইচ্ছে করে না। আর এই মহিলা বলছেন এই ঘটনা দ্বিতীয়বার হয়েছে। ঠিক কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু
এই ভদ্রলোকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছিল। দিল্লিতে আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে একজন দক্ষিণ ভারতীয় নৃত্যশিল্পীর সঙ্গে তিনি কী সব করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তিনি এই হেয়ার স্ট্রিট থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ইঙ্গিত তৃণমূলের একজন বলিয়ে কইয়ে নেতা দিয়েছিলেন। তারপরেই আমরা দেখলাম সেই বিতর্কিত নেতা রাজভবনে সাদর আমন্ত্রণ পাচ্ছেন এবং তার চেয়েও বড় কথা, তার পুজোতে উদ্বোধনী মঞ্চে আলো করে বসে আছেন সিভি আনন্দ বোস। তখন বোঝা গেছিল কেসটা ধামাচাপা দেওয়া হয়েছে। আজকে এই ভোটের আবহে যখন এই রকম একটি ঘটনা অ্যালিজেডলি ঘটে থাকে, তৃণমূল কিন্তু ডিসক্রিশন ইজ দ্য বেটার পার্ট অফ ভেলার এটা আর মনে করছে না, বরং তারা মনে করছে যে এই সময় বিজেপিকে অপদস্থ করার এটা একটা মোক্ষম সুযোগ এবং সেই কারণে যে অবিশ্বাস্য দ্রুততায় মহিলার নিগৃহীত হবার খবর মিডিয়ার কাছে পৌঁছে গেল, ওই মহিলা হেয়ার স্ট্রিট থানা ততক্ষণে পৌঁছেছেন কিনা জানা নেই। তার থেকে একজন ভেটেরান জার্নালিস্ট হিসেবে আমার মনে হয় দিস ইজ অলসো এ ওয়েল প্ল্যান্ড লিকেজ। নইলে কোনো মহিলা পুলিশের কাছে এসে যদি কিছু বলেন এবং পুলিশ তাকে যথাস্থানে নিয়ে যায়, চট করে সেটা আমদরবারে আসার কথা নয়। একথা ঠিক। এদেশের যা এখন নিয়মকানুন তাতে কোনো নিগৃহীতা মহিলার নাম, পরিচয়, ছবি কোনো কিছুই ব্যবহার করা যাবে না। কোনোভাবে তার অভিযোগের সত্যাসত্যও ডিটারমিন্ড হবে না। কিন্তু তিনি যে অভিযোগটা করেছেন, গোটা রাজ্য জুড়ে যখন টাকা নিয়ে চাকরি দেওয়ার হয়েছে বা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তখন এই মহিলা বলছেন তাকেও অনুরূপ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্য কিছুর বিনিময়ে, তার সম্ভ্রমের বিনিময়ে। হয়ে থাকতে পারে। আমি মনে করি if this governor has any sense of dignity left, he should immediately pack up and go back to wherever he wants to. ঘাড়ের থেকে এই আপদ নামলে তারপরে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে তাকে প্রসিকিউট করবে বলে আমি মনে করি না। কিন্তু তিনি যদি তার এই বিদায়কে অযথা বিলম্বিত করেন এবং করেই চলেন এবং আত্মপক্ষ সমর্থনে এ রাজ্যের দুর্নীতি এবং হিংসাকে ঢাল হিসেবে ব্যবহার করেন, তাহলে কিন্তু তিনি ঠিক কাজ করছেন বলে আমি মনে করি না। দেখুন, তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি,
রবীন্দ্রনাথ বলেছিলেন। আল ফাল যে কোনো লোককে পশ্চিমবঙ্গের মতো একটা গৌরবময় রাজ্যের রাজ্যপাল করে পাঠানোটার মধ্যেই তো এক ধরনের অবিমৃষ্যকারিতা আছে। এই ভদ্রলোক কাজের কাজ কিচ্ছু করতে পারেন না। ভায়োলেন্স থামানোর নামে তিনি ভায়োলেন্স হিট জেলাগুলোয় ট্যুরিজম ছাড়া আর কিছু করেননি। একটা এক্সট্রা কনস্টিটিউশনাল দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে রাজভবনের ভিতরে একটা পিস রুম তৈরি করেছেন। এভরিথিং ইজ ডিজাইন টু প্লে টু দ্য গ্যালারি। আর আমাদের গালিবল মিডিয়া, বিশেষ করে মিডিয়ার একটি অংশ, তারা রাজ্যপালের মুখনিসৃত যে কোনো বাক্যকে বেদ বাক্য মনে করে দুমদুমার করে তার প্রচার করেছে। আজকে পশ্চিমবঙ্গে বিবিধ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে যে অনাবশ্যক জটিলতা এবং যে জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠন এবং প্রশাসনিক বন্দোবস্ত কার্যত একটা অচলাবস্থার মুখে এসে পড়েছে, তার জন্যও এই ভদ্রলোক দায়ী। He has not covered himself with glory while discharging his duties as the governor of a very important state of this union. I can only say, if I were him, I would have left tonight. কিন্তু সবাই তো আর লাজলজ্জার কাছে চট করে নিজেকে বিনম্র চিত্তে মেনে নিতে পারে না। আমার খালি জানতে ইচ্ছে করে যে আজকে রাত্রিরে কি তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে? হলে কোন মুখে তিনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবেন? তিনি যদি মনে করেন এই খবর তাঁর কানে পৌঁছয়নি, তা তো নয়। এত বড় একটা খবর প্রধানমন্ত্রী যেখান থেকে আসছেন হয়তো সেখান থেকেই পেয়ে গেছে। কি হবে আমি তো বলতে পারি না, কিন্তু এই রাজ্যের একজন নাগরিক হিসেবে চাই এই ধরনের একটা উৎপটাং রাজ্যপাল আমরা চাই না। এনাফ ইজ এনাফ। গুড বাই মিস্টার আনন্দ বোস। যেখানে আনন্দ করার করুন, দয়া করে পশ্চিমবঙ্গকে রেহাই দিন। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।